শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে এই অপভ্রষ্ট বামপন্থীরা খুন করতে গেছিল। এটা সেকেন্ড টাইম কোন রকম করে ভিসি কে উদ্ধার করা হয়েছে। আমি জানতে চাই যাদবপুরে আপনারা চান কি? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়, এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য কি বলবেন? সৃজনের গান লেখা উচিত। ভোট টোট নিয়েও যত কম কথা বলে তত মঙ্গল। যাদবপুরে দাঁড়িয়েছিল, শুধু ভোট কেটে সায়নীকে জিতিয়েছে, নিজের জেতার ক্ষমতা নেই। ও ভালো ছেলেও গান লিখুক, ওকে এসব করতে কে বলেছে? পাকা সেটিং করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে। আপনি দেখবেন না, ব্যাটিং দেখুন, ব্যাটিং। সময়ের অপেক্ষা। বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী উনি জেলে থাকবেন, এও জেলে যাবে, আরো একজন জেলে যাবে, ভানুয়াতু থেকেও লোক জেলে যাবে। আপনি চাপ নেবেন না, সময়ের অপেক্ষা, সব জেলে যাবে। জেলে যায়নি তাতেই আমরা জিতে গেছি, এরপর জেলে যাবে, আরো কি কি হবে দেখবেন। শুরুতেই বলবো, গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে গালে সবুজ আবির। পরে আমরা আবার দেখলাম তৃণমূল থেকে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, বিজেপি ধূলিসাৎ, চুরি করা বিধানসভা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না। জয় বাংলা, এই জন্যই কি উনি সবুজ আবির মেখে কালীঘাট থেকে বেরোচ্ছেন দাদা? মূর্খ পাঁঠারা এসব করে। বার অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট কয়েকজন উকিলবাবু মেম্বার, এই মেম্বাররাই ভোট দিয়ে জিতিয়েছে। এরা কারা? এরা মেম্বার হয়েছিল কখন? তৃণমূল কংগ্রেসের সময়। সেটাই তো চুরি করে ভোটার লিস্ট তৈরি করা। আরে কে নির্বাচনে পার্টিসিপেট করেছে? ওখানে দলের প্রতীক ছিল নাকি? সব গুজবুগি গল্প, সব আজগুবি ব্যাপার। বার অ্যাসোসিয়েশন না জিতলে অর্ধেক উকিল বাবুরা যা চালিয়ে চুরি 2 নম্বরই করেছে, সবার লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই জন্য এই সমস্ত নাটক। নির্বাচনে জিতেছি, নির্বাচনে জিতেছি। যাদের ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই তারা বলছে নির্বাচনে জিতেছি। আজ পর্যন্ত কোন নির্বাচনে জেতবার মতো ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গালে সবুজ আবির মাখছেন, এটা কি তিনি নতুন করে আবারও তার পুরনো যে আত্মবিশ্বাস কোথাও গিয়ে কি ফিরে পেলেন নাকি? নাটক হচ্ছে, যাত্রা পালা। বিদায় বেলায় একটা বসন্ত রজনীর মতো ব্যাপার। চলে চলে যাবার আগে আমি তো ওকে ফেয়ারওয়েল দিব ভেবেছিলাম। এই যে আপনার ভাইপোকে 450 বার বলেছে, এটা যদি না হয় আমাকে বলবেন, আমি হাতের পাঞ্জা কেটে দিয়ে চলে যাবো। এটা যদি না হয় আমি আজকে রেজিগনেশন দিয়ে দেবো। এটা যদি না হয় আমাকে বাদ দিয়ে দিবেন। আর কি, সবই তো হয়ে গেল। আপনি কি কোনো ফেয়ারওয়েলের ব্যবস্থা করবেন নাকি? আমি তো 2বার বসেছিলাম মিষ্টি নিয়ে, ধর্মতলায় এলো না। সম্ভবত দীপশিতা ধর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং বলছেন বড় বড় কথা বলেন, কেন এবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে না? যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপশিতা ধরের, কি বলবেন? দীপশিতা ধরের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা উচিত। উনি ওখানে গিয়ে গুন্ডামো কেন করছেন আমি সেটা জানতে চাই। ওখানে তো পলিটিক্স হচ্ছে না, এডুকেশনাল সিস্টেমটা পুরো লাটে তুলে দিয়েছে। আর সিপিএম গিয়ে ওখানে গুন্ডামো করে বেড়াচ্ছে। ফলে গুন্ডা দমন আইন যদি প্রয়োগ করা হয় ওদের এগেনস্টে করা উচিত। ওরা ওখানে গিয়ে যা করছে, আর একাধিক মাওবাদী নেতা হয়েছে, সব ওখানে ঢুকেছে, ঢুকে এই সমস্ত কাণ্ড কারখানা করছে, সব কটাকে গ্রেপ্তার করা উচিত। শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে এই অপভ্রষ্ট বামপন্থীরা খুন করতে গেছিল। এটা সেকেন্ড টাইম কোন রকম করে ভিসি কে উদ্ধার করা হয়েছে। আমি জানতে চাই যাদবপুরে আপনারা চান কি? এবিভিপির যে সাইজের মিছিল হচ্ছে, আমরা ওখানে গেলে ওদের হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হবে। সাবাক শেখাবো এই বাঁদরদেরকে, হুঙ্কার এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের, কি বলবো? এটা হুঙ্কারি না, এটাই তো গুন্ডাদের ল্যাঙ্গুয়েজ। তাই গুন্ডা দমন আইন ওর এগেনস্টে প্রয়োগ করা উচিত। গুন্ডার এগেনস্টে গুন্ডা দমন আইন হবে না তো কি হবে? স্টুডেন্টদের এগেনস্টে হবে? এ তো গুন্ডার মতো এক। অন্যতম একটা গুরুত্বপূর্ণ খুব স্টেটমেন্ট বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়, এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য কি বলবেন? ঠিকই বলছে, কারণ সবাইকে আইন জানতে হবে। যেমন তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের সংগঠন নয়, ইন্ডিপেন্ডেন্ট বডি। যেমন এসএফআই সিপিএম এর ছাত্র সংগঠন নয়, ইন্ডিপেন্ডেন্ট বডি। এগুলো জানতে হবে আপনাদের। তাদের মতাদর্শকে ফলো করে ছাত্র সংগঠন। সরাসরি যদি রাজনৈতিক পাঠ হয়ে যায় তাহলে সে কোনোদিনই ছাত্র সংগঠন করতে পারবে না। কারণ রাজনৈতিক দল করার অধিকার ইনস্টিটিউশনে পারমিটেড নয়। সেই জন্যই তো একাধিক অর্গানাইজেশন তৈরি হয়েছে। আর এবিপি অন্য তাদের বিচারধারার সংগঠন, তারা বিচারধারার সাথে ওয়েল কানেক্টেড। ঠিকই বলেছেন উনি।
যারা মূর্খ অজ্ঞ যারা জানে না তারা পলিটিক্যাল আইডেন্টিটি দিয়ে দেয় ছাত্র সংগঠনকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশবিরোধী তৈরির মানে মেশিনারিজ একটা তৈরি করছে বিধায়ক সর্বরী মুখার্জি, তার এই প্রতিক্রিয়া। সর্বরোধী একটু কম বলেছে। ওখানে সরাসরি ক্লাসের ভিতর ঢুকে মাস্টারমশাই বলে মাওয়িস্ট অর্গানাইজেশনে যোগ দাও, সেই জন্য বুদ্ধায়না ট্রাফিক জ্যাম ওরা ওখানে দেখতে দেয়নি। সরাসরি ওদের ইনভলভমেন্ট রয়েছে ওখানে, ওই সমস্ত জিনিসই হয়। ইমিডিয়েটলি যাদবপুর বিশ্ববিদ্যালয় স্যানিটাইজ করা দরকার। আরবান নক্সালিস্টদের ওখানে একটা ঘাঁটি হয়েছে। সিপিএম সারা বাংলায় জিরো, বাঁচার একটাই মাত্র জায়গা খুঁজে পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওখানে একটুখানি বেঁচে আছে, কিছু ছেলের মাথা খেয়েছে এবং ছেলেদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি করেছে। সিপিএমটাকে ওখানে ব্যান করা উচিত যাদবপুরে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা বাংলায়। আমি তো বলছি সিপিএম কে সারা বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা উচিত। ভট্টাচার্য একটা কথা বলেছেন যে এত কিছু তো দরকার নেই, একটা ছাত্র নির্বিবাদী একটা ভোট হলেই তো বোঝা যায় মানুষ কাকে চুজ করে। সৃজনের গান লেখা উচিত, ভোট টোট নিয়েও যত কম কথা বলে তত মঙ্গল। যাদবপুরে দাঁড়িয়েছিল, শুধু ভোট কেটে সায়নীকে জিতিয়েছে, নিজের জেতার ক্ষমতা নেই। ও ভালো ছেলেও গান লিখুক, ওকে এসব করতে কে বলেছে পাকা? তা অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর একটা এসআইটি গঠন হলো। এই যে সিট গঠন হলো, শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদ, এবং 9ই আগস্ট 2024 ডিউটিতে থাকা হাসপাতালের 3 জনকে জিজ্ঞাসাবাদ। এবার কি তাহলে আসল জায়গায় হাত দিল সিবিআই, নাকি এটা জাস্ট রুটিন একটা প্রসিডিওর? না না, অনেক কিছু বেরোবে তো, আমরা ছবি বানাবো, তাতে অনেক কিছু দেখবেন। 25শে ডিসেম্বর রিলিজ করবো ভাবছি, ছবিটা হোক, দিলে দেখতে পাবেন। কথা বলবো, এই যে ঘটনার পর সেদিনকে ঠিক কি কি কারা কি জানতেন, কাকে কি জানানো হয়েছিল, একটা ডিসিশন চেইন, এই ডিসিশন চেইন কি তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিষয় এখন যেগুলো তদন্তে আসছে সেগুলো আগে আসছিল না, সেগুলো কাজ করতে পারেনি তারা। তখনকার পুলিশ অ্যান্টি রোল প্লে করেছে, সেই জন্য এই অবস্থা হয়েছে। নির্মল ঘোষ কিন্তু অন্যতম একটা কি অ্যাকিউজ ছিলেন। মানে রত্না দেবনাথ বারংবার কিন্তু বলেছিলেন তার মেয়ের সৎকারে তাদের কনসেন্ট মানে ছাড়া মানে তার মেয়ের সৎকার করা হয়েছে। নির্মল ঘোষের গ্রেপ্তার অত্যন্ত জরুরি ছিল। নির্মল ঘোষ অনেক কিছু জানেন। তদন্তে উনি তো আর বেরিয়ে আসেননি, উনি তাৎক্ষণিকভাবে বেল পেয়েছেন। তদন্তে আরো অনেক কিছু বেরোবে, যেটা হচ্ছে তার পক্ষে খুব কষ্টকর হবে। একাধিক 3টে মামলা রুজু করা হলো, 3টেই জামিনযোগ্য ধারা। এইরকম একজন অ্যাকিউজ, তার বিরুদ্ধে এরকম জামিনযোগ্য ধারায় মামলার পেছনে না না, জামিনযোগ্য ধারাতে তো মামলা হবে। মৃতদেহ লোপাটের চেষ্টা, এটা জামিন অযোগ্য ধারা হবে নাকি? আইন যারা ন্যূনতম জানেন তারা জানেন, এ তো আর ফাঁসি দিয়ে কালকে লটকে দেওয়ার ব্যাপার না। উনি ধর্ষণ করেননি, আপনার অভিযোগ আছে নাকি যে উনি ধর্ষণ করেছিলেন বা উনি মার্ডার করে দিয়েছেন? এরকম তো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে জোর করে তাড়াহুড়ো করে প্রমাণ লোপাটের চেষ্টার জন্য বডিটা পুড়িয়ে দিয়েছেন। তার যার যেরকম অপরাধ তার সেরকমই তো বিচার হবে। এটা কি তৃণমূল নাকি? তৃণমূল সে রাত্রিবেলা তুলে নিয়ে আসো, আমাদের লোক কিছু করেনি, ফেসবুকে পোস্ট করেছে, তাকে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস দিয়ে দিয়েছে। তৃণমূল নাকি? শঙ্কুদা, আমি বলবো যে ব্যক্তি বললেন সারা রাত তিনি ঘটনা মনিটর করেছেন, এমনটা দাবি তো ছিলই, তাহলে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? সিবিআই কি কাউকে বাইরে রাখতে চাইছে? সিবিআই কাউকেই বাইরে রাখতে চাইছে না, সময় তাকেও ডাকবে, প্রয়োজন পড়লে ধরবে। আর যেদিন দরকার পড়বে আপনাকেও ডাকবে। যদি আরজি করের কোনো কেসে আপনাকে দরকার পড়ে, আপনিও বাদ যাবেন না তদন্তের আওতায় থেকে। তলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 তলা একদম অফিস ভাঙায় আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা বহাল রাখা হলো। বৃহস্পতিবার এই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আদালত জানিয়েছিল যে 18ই সেপ্টেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙা যাবে না। এই কার্যালয়টা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে, কি বল? ও কার্যালয় কার্যালয় কি হয়েছে? বাড়িটা ভেঙে দেওয়া উচিত। এখনো পর্যন্ত বুলডোজার পাঠায়নি কেন? আমার মা একটা চিলেকোঠা বানিয়েছে 3 ইঞ্চি ডিভিয়েশন কাঁথিতে, অনুমতি আছে পৌরসভার, তারপরে বুলডোজার পাঠিয়ে দিচ্ছিল ভাঙতে। আমাকে কলকাতা হাইকোর্টে গিয়ে থামাতে হয়েছে। তারা আবার জ্ঞান দিবে, আবার এত কথা শোনার কি দরকার? আমি থাকলে বুলডোজার ঢুকে ভাঙিয়ে দিতাম। ওই বাড়িতে সাধারণ লোক থাকতো। মামার বাড়ি পেয়েছে এখানে। শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকারী রাজীব সরকার তিনি কিন্তু লিখেছেন যে দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি নিজেকে কোথাও গিয়ে বলিদান দিয়ে সন্তান সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন? তাহলে দেশের যে কোটি কোটি মানুষকে একই আইনে
মানে তাদের ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা কেন প্রয়োগ হবে? কেন মহামান্য সুপ্রিম কোর্ট এভাবে অন্ধসাজার অভিনয় করছে এবং ভারতীয় বিচার ব্যবস্থা কেন অর্থহীন মধ্যবিত্ত মানুষদের প্রতি অবিচার করবেন? কেন শুধুমাত্র ক্ষমতাবান রাজনৈতিক মানুষরা আইনের ঊর্ধ্বে বিচরণ করবেন? যেভাবে তিনি সুপ্রিম কোর্ট থেকে একাধিক শুনানি পেয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি কি বলবেন? দেখুন, আমি আইনি বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু ওনার কাছে তো অর্থের অভাব নেই, প্রচুর টাকা ওনার আছে, তো ফলে সেই টাকা উনি প্রয়োগ করছেন। কিন্তু আইনের হাত খুবই লম্বা, এই টাকা দিয়ে বেশি দিন উনি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। সেটিং করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে আপনি দেখবেন না, ব্যাটিং দেখুন, ব্যাটিং সময়ের অপেক্ষা। বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী উনি জেলে থাকবেন। চাকরি জালিয়াতি মামলায় শঙ্কুদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক তাকে টানা 11 দিন জিজ্ঞাসাবাদ সিআইডির। এবারে কি তাহলে সুমিত রায়, যিনি একদম খুব ইম্পর্টেন্ট একটা ফিগার ছিলেন, অনেকে তো বললেন তিনি রাজসাক্ষ্য জেলে যাবে, জেলে যাবে, সেও জেলে যাবে, আরো একজন জেলে যাবে, ভানুয়াতু থেকেও লোক জেলে যাবে, আপনি চাপ নেবেন না। সময়ের অপেক্ষা, সব জেলে যাবে। জেলে যায়নি তাতেই আমরা জিতে গেছি, এরপর জেলে যাবে, আরো কি কি হবে দেখবেন। সুমিত রায় চুপ করে রয়েছেন। সুমিত রায়ের আইনজীবী কিন্তু বলছেন যে চুপ করে থাকার অধিকারটা ওনাকে সংবিধান দিয়েছে, সব প্রশ্নের উত্তর উনি দেবেন। না না, উত্তর নাই তো, উত্তর আবার কি দেবে? ও আবার কি উত্তর দেবে? ওকে কে উত্তর দেয় তার ঠিক নেই, ও আবার উত্তর দেবে? ওর কাছে উত্তর চায় কে? আপনাদের কোনো কাজ নেই? চোরের কাছে গিয়ে বলবেন আপনি চুরি করেছেন, আপনি চুরি করেছেন, সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি চুরি করেছি, খুব ভালো করেছি, এসব বলবে নাকি? বলবো যে সংবিধান কিন্তু তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকার দিয়েছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মুখবন্ধ খামে তদন্তের রিপোর্ট আদালতে জমা করতে হবে বলে একটা আদালতের নির্দেশ ছিল। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই যে অন্তর্বর্তী রক্ষা কবচ সেটা বহাল থাকবে। একাধিক প্রভাবশালী লোকজন এভাবে রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন কি বলবো? আইনে প্রভিশন আছে তাই পাচ্ছে, কিন্তু এটা চিরস্থায়ী ব্যবস্থা নয়, এটা তাৎক্ষণিক কিছুদিনের জন্য, এরপর আর উঠে যাবে, আবার জেলে যাবে।